হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 9 করব। তাহলে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমরা মেনলি সামনে যে এক্সামগুলো আসছে, আপকামিং এক্সাম, যেমন ফুড এসআই, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি বা এই জাতীয় যত পরীক্ষা হচ্ছে, কম্পিটিটিভ যত এক্সাম হচ্ছে, তার উপর ভিত্তি করে এই সেটগুলো কিন্তু তৈরি হচ্ছে। তোমরা অবশ্যই দেখো। আর একটা কথা, মার্চে কিন্তু ফুড এসআই এর পরীক্ষা হবে। মোটামুটি যতদূর খবর পাওয়া গেছে, মার্চে ফুড এসআই এর পরীক্ষা হবে। প্রচুর ক্যান্ডিডেট আছে, হয়তো দুটো শিফটে পরীক্ষা হবে এবং দুটো দিন দুটো করে শিফটে পরীক্ষা হবে পসিবলি। সম্পূর্ণ কনফার্ম নিউজ এখনো আসেনি, তো এটাই এখন আপডেট। তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিও। চলো ক্লাস শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে, 391/667 সরলতম ডুব বার করতে। ঠিক আছে, তাহলে কত দিয়ে কাটাকুটি করলে আমরা কোনো একটা অ্যান্সার পাবো? এই চারটে অপশানের মধ্যে একটা অ্যান্সার পাবো। তাহলে এটা করার জন্য কি হবে? সবার প্রথম আমরা ট্রাই করি ইউনিট ডিজিট। ঠিক আছে, ইউনিট ডিজিট খুব ভালো পদ্ধতি, কিন্তু দেখা যাক সব অঙ্কে যে ইউনিট ডিজিট দিয়ে হবেই তার কোনো মানে নেই, কারণ অপশান ওরা যা খুশি দিতে পারে। ঠিক আছে, এটা দেখি ইউনিট ডিজিট দিয়ে আগে ট্রাই করে। দেখো কাটাকুটি করে এই অ্যান্সারটা এসছে বা যে কোনো একটা অ্যান্সার এসছে, তার মানে কি এই সংখ্যাটাকে উপরেও যা দিয়ে কাটবো, এই সংখ্যাটাকে নিচেও তাই দিয়ে কাটবো। সিম্পল ব্যাপার। তাহলে এইটার জন্য সবার আগে যেটা একটা করব সেটা হচ্ছে যে দেখি কত দিয়ে কাটছে। ঠিক আছে, সবার প্রথম কথা, এই অ্যান্সারটা ক্রস করবে। কেন ক্রস করবে? কারণ দেখো 15 আছে, তাহলে 5-এর যদি আমি গুণিতক করি, ঠিক আছে, দেখো এক ইউনিট ডিজিটে দেখো 5-এর ঘরের নামতা পড়ো, দেখো এক কোথাও আসবে না। 5-এর ঘরের নামতা পড়লে ইউনিট ডিজিটে নয় 0 আসবে, নয় 5 আসবে। সিম্পল। তাহলে যদি 0 বা 5 আসে, তাহলে তো কোনোভাবেই সম্ভব নয় যে এই 15/19 অ্যান্সার আসা। ঠিক, এবারে দেখি বাকি তিনটে অপশানে কী আছে। দেখো 3 আছে। ঠিক আছে, 3 থাকলে 3-এর যদি মাল্টিপ্লাই করি, তাহলে 3 7-এ 21 হয়। তাহলে 7 দিয়ে গুণ করলে 21 হতে পারে। ঠিক আছে, কত দিয়ে? 7 দিয়ে গুণ করলে 21 হতে পারে। তাহলে নিচেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইউনিট ডিজিটে এখানেও 7, এখানেও 7, দুটোই দেখো 7 আছে। তো এই অপশানটা হলেও হতে পারে, আমি শিওর নয়, সবকটা টেস্ট করার পরে তবে বুঝবো। তারপরে দেখি 9কে 1 আসতে গেলে 9 9 81, আর 1 আসতে গেলে 3 9 27। দেখো ইউনিট ডিজিটে 7 আর 1, তাতেও হচ্ছে। তাহলে এই দুটোই হতে পারে। এবার অপশান ডিটা দেখি, 7 3 7-এ 21, 3 দিয়ে যাচ্ছে, 9 3 9 27। ইউনিট ডিজিটও দেখছি এই তিনটেই আছে, তাহলে কিন্তু এখানে ইউনিট ডিজিট দিয়ে হলো না। ঠিক আছে, তাহলে আমরা আর কি ট্রাই করতে পারি? আর একটা ট্রাই করতে পারি যে আমরা মাল্টিপ্লাই করে দেখতে পারি। ঠিক আছে, ধরো 7, মানে কিছু মাল্টিপ্লাই করে দেখতে পারি যে কত দিয়ে আমার কাটাকুটি যাচ্ছে, সেটা দিয়েও করা যায়। সেটা আগে প্রথমে দেখাই, সেই প্রসেসটা। ব্যাপার হচ্ছে আমরা কোন প্রসেসটায় করলে আমাদের করতে সুবিধা হবে, এটা বড় ব্যাপার। ঠিক আছে, প্রসেস তুমি যা ইচ্ছা করতেই পারো, আনসার নেওয়া আসা নিয়ে কথা, কিন্তু কোনটায় সুবিধা হবে আমাদের হিসাব করতে, কম খাটনি হবে, আর কোনটায় তাড়াতাড়ি হবে, এটা আরও বড় ব্যাপার। ঠিক আছে, তাহলে 23, তাহলে প্রথমে দেখি 23-কে কত দিয়ে? 391 আছে, ভালো কথা, 391 দিয়ে করি। 23 2 না 1 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে? 23 6 9 1 1। ঠিক আছে, তাহলে 23-এর কোনো গুণিতক আসছে? 7 দিয়ে, দেখো 7 দিয়ে করলে 7 3 7 21, 2 7 2 14 16। হ্যাঁ, এটাই যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে যাচ্ছে 161। ঠিক আছে, তাহলে ওপরেরটা মিলে গেল, তাহলে কিন্তু আমাকে নিচেরটাকেও মিলতে হবে। কত দিয়ে করেছি? দেখো 17 দিয়ে গেছে, তাহলে নিচেরটাকেও 31-কেও আমাকে 17 দিয়ে গুণ করতে হবে। 31-কে 17 দিয়ে গুণ করলে প্রথমে 10 দিয়ে গুণ করি, 310, আর 7 দিয়ে গুণ করি, 7 একে 7, 3 7 21, তাহলে 7 2 5 527। কিন্তু এখানে কত আছে? 667। সিম্পলি ব্যাপার আমরা বুঝলাম, কিন্তু এটা আমাদের হবে না। তাহলে অপশান এ কাটা, বোঝা গেল। এবার আসবো অপশান বিতে। এবার আসবো কত? অপশান বিতে। অপশান বিতে দেখি 19 আছে, 19 আছে, আর 391 আছে। 19 2 38, 1 1, বাহ, 1 1।
তার মানে এটাও হচ্ছে না, অপশান বি হচ্ছে না, অপশান সি হচ্ছে না, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তিনটা নেই, তাহলে অপশান ডিটা একবার টেস্ট করে দেখে নিই, তাহলে বুঝবো কী করে। তাহলে টেস্ট করার জন্য সবার প্রথম কী করব, সিম্পলি 17 দিয়ে ভাগ করি। 17 দিয়ে 391কে ভাগ করব, 17 391, 17 2 34, 5 51, আর 3 17 51 আসছে এটা। তাহলে এটা পরিষ্কার হচ্ছে, 23 হচ্ছে। এবার নিচেরটা থেকে দেখি যে 19কে 23 দিয়ে গুণ করলে হবে কি না। তাহলে 19, আচ্ছা 23 গুণ 19, তাই তো, 3 19 57, হাতে 5, 19 2 38, 38 আর 5 হচ্ছে 19 2 38। অ্যাকচুয়ালি এখানে অপশানটা একটুখানি ভুল আছে, এখানে 29 ছিল, এই অপশানটা 29 ছিল, ঠিক আছে, চেক করিনি, ওই জন্যই চেক করলাম রিপিট করে, আর 19-এ আসছে না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে উল্টো 29 ছিল, আমার লিখতে গিয়ে 19 করে ফেলেছে, 29। তাহলে সিম্পলি গুণ করে দেখি, 23 দিয়ে গুণ করে, 3 9 27 7, হাতে 2, 3 2 6 7 8, 9 2 18 8, হাতে 1, 2 2 4 1 5, তাহলে 7 8 8 16 17 7, হাতে 1, 5 1 6, 8 8 16, সরি 8 8 16, হাতে 1, তাহলে 667। তাহলে অপশান ডি আমার রাইট অ্যান্সার হলো। যদি বলো যে এই প্রসেসটা বড় লাগছে, ঠিক, এই প্রসেসটাতে একটু অপশান টেস্ট করে একটু বড় লাগছে বটে, কিন্তু তাহলে আর কীভাবে করতে পারি, দেখো আরও একটা করার নিয়ম আছে। এই দুটোর যদি আমি গসাগু বার করতে পারি কোনোভাবে, কতকে 361 আর 667, 391 আর কি 667, 6 6 7, কত দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 391, কত হচ্ছে 6, আর 9-এর সঙ্গে কত হচ্ছে 7, 6কে 7 7 14 16, হাতে 1, 3 4 276, তাই তো, 276কে আবার 391 দিয়ে যাবে, 1 দিয়ে যাচ্ছে 276, তাহলে 4 5 7 8 9, 115, 115 মানে 23-এর কিছু একটা মাল্টিপল আসছে। আচ্ছা 276 ভাগ করি 1 দিয়ে, মানে গসাগু বার করতে হবে, ভাগ পদ্ধতির গসাগু আসলে ছোটোবেলা থেকে তোমরা সবাই শিখেছো, ক্লিয়ার। তাহলে আচ্ছা এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 15 2 30, 2 1 2 6, আর 4 5 6 7 46, দেখো 46 পেয়ে গেছি। 46 মানেই হচ্ছে 23-এর গুণিতক, ঠিক আছে। তাহলে 115, তার মানে কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 6 2 12 2, হাতে অ্যাকচুয়ালি 92 হবে, তো ভাবার কিছু নেই। 3, এই চলে এসছে 23, এই এলো 46, 23 2 46, তার মানে 23 আছে তো, তাহলে গসাগু হচ্ছে 23, সিম্পল ব্যাপার, দেখো গসাগু হচ্ছে 23, তাহলে 23কে আমি এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে, 1টাকে ভাগ করলেই বেরিয়ে যাবে, কারণ সবার ডিজিটগুলো মানে ডিজিটগুলো আলাদা আছে, ঠিক আছে। তাহলে 1টা ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 23কে ভাগ করতে হবে কত, 391, ভাগ করে দিই, 23 2 46 যাচ্ছে না, তাহলে 23 1 23, 6 7 8 9, 1 1, এই তো 7 দিয়ে চলে যাচ্ছে 161, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম জিনিসটা, আশা করছি ক্লিয়ার হয়েছে এটা। তাহলে এবার দেখো ম্যাথটা তো করতে পারবে সবাই, কিন্তু কোন প্রসিডিওরে তোমাদের সুবিধা হচ্ছে, কোনটা বেস্ট প্রসিডিওর তোমাদের কাছে, সেটা তোমরা কিন্তু আরামসে বুঝতে পারবে, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট। তো প্রথম অঙ্কটা হয়ে গেল, চলো নেক্সট অঙ্ক কি বলছে, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ। 2 অঙ্কটা দেখো, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত। সিম্পল ম্যাথ, 1/4 মানে নিচে 5 মানে 20 100, এটা 5% অ্যান্সার হবে। এবার বললো যে কীভাবে দুম করে হয়ে গেল 5% অ্যান্সার। দেখো সরল সুদ আসলের 1/4, তার মানে হচ্ছে আসল যদি 4 হয়, সুদ কত হবে, সুদ হবে 1, এটায় কোনো মানে সমস্যা নেই আশা করছি। আসল যদি 4 হয়, সুদ 1, তার মানে 1 টাকা সুদ ক টাকায়, 4 টাকায়।
1 টাকা সুদ 4 টাকায়, সেটা ক বছরে পাচ্ছে? সেটা পাচ্ছে 5 বছরে, তার মানে ডিভাইড বাই 5। তাহলে এটা যদি শতকরা বার করতে হয় ইন্টু 100%, ব্যাস অঙ্ক শেষ। 4 5 20, 20 আর ওপরে 100 আছে, বা 5, এই দেখো 5 20 100, 4 5 20, তার মানে কত আসছে? 5% হিসাবে আমাদের অ্যান্সার আসছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা তো আশা করছি কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট চলো এবার 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? পরপর 3টি প্রকৃত সংখ্যা কত দ্বারা বিভাজ্য? পরপর 3টে প্রকৃত সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। এটাতেও কিছু খাটনি নেই। কেন খাটনি নেই? দেখো এই অঙ্কটা, এইগুলো আমরা কীভাবে করি, এগুলো বেসিক জিনিস, ঠিক আছে? যে আমরা করব কিভাবে এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো করার জন্য একদম সিম্পল কথা পাবো। ধরো 3টে সংখ্যা আছে, 1 2 3, 3টে পরপর সংখ্যা আছে, ঠিক আছে? 3টে প্রকৃত সংখ্যা কত দ্বারা বিভাজ্য? অ্যাকচুয়ালি 3টে প্রকৃত সংখ্যার এটা হওয়া উচিত 3টে প্রকৃত সংখ্যার গুণফল, ঠিক আছে? গুণফল হওয়া উচিত। গুণফল মানে কি? 1 গুণ 2 গুণ 3, মানে মিনিমাম এটা ধরতে পারো তুমি। পরপর 3টে যা খুশি ধরলে 5 6 7 কত দ্বারা বিভাজ্য হবে? দেখো সিম্পলি পাচ্ছি 6 দ্বারা বিভাজ্য হবেই। তুমি অন্য কিছু ধরো 11 12 13, দেখো 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তুমি কোনো এখানে দেখো 3 2 6 আছে, 6 দ্বারা বিভাজ্য হবেই। তাহলে এর অ্যান্সার হবে 6। এটা আমাদের বেসিক, একদম বেসিক জিনিস, ঠিক আছে? বোঝা গেছে এটা? দেখো এটা গেল 4এরটা। 5এরটা কি বলেছে? 1235-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 1235-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এবার আসছি, দেখো 12 সংখ্যাটা কত দিয়েছে? 5এরটা সংখ্যাটা দিয়েছে 1235। ভালো কথা, 1 2 3 5। এবার 1235 মানে মোটামুটি ধরে নাও এটা 12 দিচ্ছে, তো 12 দিচ্ছে মানে হচ্ছে 3 3 9। দেখো 3 যদি 30-এর স্কোয়ার ভাবি আর যদি 40-এর স্কোয়ার ভাবি, এর মাঝামাঝি আছে। এর মাঝামাঝি মানে হচ্ছে 900, আর 40-এর স্কোয়ার মানে হচ্ছে 4 4 1600, ঠিক? এবার দেখো, এবার বলছে যে আমি এবার দেখো অবশ্যই দেখতে পাচ্ছি যে 900 থেকে বেশি, 1600 থেকে কম। 30 আর 35-এর স্কোয়ারের মাঝামাঝি আছে, 30 আর 40-এর স্কোয়ারের মাঝে। আমি ধরো মধ্যখান থেকে আমি একটা নিয়ে নিলাম 35-এর স্কোয়ার। 35-এর স্কোয়ার কত হবে? 1200, 3 4 12, 5 5 25। বাহ, ভালো কথা। এইবারে বিষয়টা দেখো, এখানে কত আছে? এখানে 1225, এখানে আছে 1235। এখানে বলেছে কোথায় গেল 5এরটা, যে কি বলেছে? একটি পূর্ণবর্গ সংখ্যা কত যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 1225 আর 10 আছে, কিন্তু 10 তো অপশানে নেই, কারণ এর সঙ্গে 10 যোগ করলেই হয়ে যেত, কিন্তু এটা তো অপশানেই নেই 10। তাহলে আমি কি করব? তাহলে আমাকে নেক্সট দেখতে হবে। তাহলে গ্যাপ তো মাত্র 10-এর হলো, কিন্তু এখানে অপশানে আমাদের সবকটা 100-র বেশি আছে। তাহলে এইটা তো আমরা শিওর যে দেখো 35 আর 25, তাহলে 35-এর স্কোয়ার মানে কত? গ্যাপ হচ্ছে 10, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, 10। কিন্তু বলেছে আবার যোগ করতে হবে। কি বলেছে? যোগ করতে হবে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কম হচ্ছে, তার মানে এর পরেরটায় যাব। তার মানে কিসে যাব? 36-এর স্কোয়ারে যাব। দেখো স্কোয়ার কিন্তু মানে কষ্ট করে গুণ করবে না, প্রসেস আগে ভিডিওতে শিখিয়েছিলাম, যারা দেখোনি শিখে নাও জিনিসটা। 3-এর স্কোয়ার করবে হচ্ছে 09, 6-এর স্কোয়ার করবে 36, 3 6 18 গুণ করবে, তারপরে এই 18 হলো, তারপর স্কোয়ার তো আবার গুণ করবে, মানে 3 6 18, 18 2 36, একটা ঘর বাদ দিয়ে লিখে দেবে। কত হচ্ছে? 6 6 7 8 9, 9 10 11 12, কত আসছে? 1296। এইবার হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে। অপশানগুলোকে দেখো,
সব 100-র ওপরে অপশান আছে, সবাই 100-র ওপরে অপশান আছে। কিন্তু কিন্তু এখানে কি আছে, মানে 1296 থেকে 1235 দুটোই 12-র ঘরের, তার মানে 100-র বেশি তো হবে না, এটা তো ক্লিয়ার যে 100-র বেশি হবে না। তাহলে আমাকে কী করতে হবে, এর পরের ঘরটাকে নিতে হবে। কি করতে হবে, এই পরের ঘরটাকে মানে 37-এর ঘরটাকে নিতে হবে, মানে 37-এর স্কোয়ার করতে হবে। তাহলে 37-এর স্কোয়ার, তাহলে 0 9 আর এখানে 49, 3 7 21, 21 2 42, তাহলে একটা ঘর বাদ দিয়ে 42 লিখে দেবো। 9 6 9 10 11 12 13, ঠিক আছে। এইবারে 1235 থেকে বিয়োগ করে দেখো, 1235 থেকে বিয়োগ করে দেখো, 4 এখানে 3 এখানে 1, 134, এই এলো আমাদের অ্যান্সার। পিএসসি কিন্তু এবার এই টাইপের অঙ্ক খুব পছন্দ করবে। সামনে যা পরীক্ষায় আসছে এই রকম কোশ্চেন কিন্তু মানে অবশ্যই আসবে, তো সেই রকমভাবে প্রিপারেশন নিও যে একটু যেন হাটকে অঙ্ক থাকে, একদম যেন মানে সরাসরি করে দিতে পারবে না, ঠিক আছে। একটু ভাবতে হবে, হ্যাঁ এটা করে সব অঙ্কে না, সব অঙ্কে না, কিছু কিছু অঙ্কে অবশ্যই দেবে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা পরেরটা কি বলেছে, পরেরটা 6-টা বলছে একটা বর্গক্ষেত্রের বাহু কত বৃদ্ধি করতে বলেছে, 50% বৃদ্ধি করতে বলেছে। বলছে একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 50% বৃদ্ধি করা হলে পরিসীমা কত বাড়বে। 50%, তাহলে 2 এ 3, তাহলে বাড়বেও 4, 4 কেটে যাবে ওদিকে, তাহলে 1/2 মানে 50%ই অ্যান্সার হবে। এবার বলবে কেন দুম করে এটা কি করে করলাম, কিচ্ছু না, সহজভাবে ভাবো। বলছে একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, প্রত্যেকটা বাহু বেড়েছে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের তো প্রতিটা বাহু সমান হয়, এটা তো সবার আগে আমরা জানি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে প্রতিটা বাহুই সেম পরিমাণ বাড়বে, ঠিক। তাহলে জিনিসটা খেয়াল করো, বর্গক্ষেত্রের বাহু বেড়েছে কতটা, 6টা। বর্গক্ষেত্রের বাহু কত বেড়েছে না, বলেছে 50% বেড়েছে। 50% মানে 1/2, এটা তো ক্লিয়ার। তার মানে 2-এ কত বেড়েছে, 2-এ বেড়েছে 1, তার মানে 2-এ হয়েছে 3, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিটা বাহু, মানে যদি বাহুর দৈর্ঘ্য 2 ছিল এখন হচ্ছে 3, ক্লিয়ার। এইবারে দেখো, এবার এর পরিসীমা কত হবে, যখন বাহু 2 ছিল তখন পরিসীমা হচ্ছে 4 × 2, যখন বাহু 3 হলো বেড়ে 50% বেড়ে তখন পরিসীমা কত হলো, 4 × 3। এটা কিন্তু পরিসীমার জন্য, ক্ষেত্রফল বললে কিন্তু আলাদা হতো, এটা কিন্তু পরিসীমার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো যদি অনুপাত করি তাহলে দুদিক থেকে 4 4 কেটে যাচ্ছে, দুদিক থেকে 4 4 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে পরিসীমা, 2-এ হচ্ছে 3, 2-এ হচ্ছে 3। আচ্ছা পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × বাহু মানে একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে। তাহলে 2-এ বাড়ছে কত, মানে 2 থেকে 3 হচ্ছে পরিসীমা, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে 1 কতয়ে বাড়ছে, 2-তে বাড়ছে। এটা পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে ×100%, তাহলে কাটাকুটি করলে হবে কত, 50। তাহলে বৃদ্ধি কত পেল, 50% বৃদ্ধি পেল। সিম্পল ম্যাথ, কিচ্ছু নেই। চলো 7-এরটা কি বলেছে দেখো। ও আচ্ছা 7-এর অঙ্কটা খুব সোজা, 7-এর অঙ্কটা একটুখানি দেখে নাও। 7-এর অঙ্কটা এরকম থাকবে তোমাদের, 20 যোগ রুটের মধ্যে 20 যোগ আবার রুটের মধ্যে 20, এইভাবে চলতে 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 ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে, অসীম পর্যন্ত চলবে। তাহলে দেখো যখন এই রকম ম্যাথ থাকবে চোখ বন্ধ করে আনসার বলবে 5, এটার ক্ষেত্রে কেন কি করে বললাম 5, দেখো টাইপ দু রকমের হবে, নয় এখানে এরকমই থাকবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসের বদলে মাইনাস থাকবে বা প্লাস থাকবে, এইরকম হবে। কিন্তু এবার কি করে করব, 20-কে ভাঙবে, যেটা দেওয়া থাকবে, এখানে আছে 20 আছে, 20-কে ভাঙবো, 20-কে ভাঙলে কীভাবে আমরা 20 পাবো, 10 × 2 করে আমরা 20 পাবো, সমস্যা নেই। 5 × 4 করে আমরা 20 পাবো। দেখব
নেব সেইটাই যে দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করলে গ্যাপ কম হয়। এখানে 10 আর 2 বিয়োগ করলে 8 হবে, 5 আর 4 বিয়োগ করলে হবে 1। ভালো করে বলছি, আবার বলছি, এটা ভালো করে শুনে নাও। আমরা একে স্প্লিট করব, ভাঙবো, ঠিক আছে? গুণ আকারে আমাকে গুড়িয়ে আনতে হবে। কীভাবে আসে? 10 গুণ 2 আর 5 গুণ 4, দুভাবেই আসে। কিন্তু নেব আমরা 5 গুণ 4, নেব কি? আমরা 5 গুণ 4 নেব। এবার প্রশ্ন হচ্ছে 5 গুণ 4 নেব কেন? না, এদের দুজনের মধ্যে গ্যাপ সবচেয়ে কম। 5 আর 4 বিয়োগ করলে 1 পাবো, 10 আর 2 বিয়োগ করলে 8 পাবো। যেটাই গ্যাপ কম আমরা সেটাই নেব। তাহলে 5 ইন্টু 4 নেব, ঠিক আছে? এইবারে অঙ্কতে যদি প্লাস থাকে, এটাতে প্লাস আছে, তাহলে অ্যান্সার হবে 5। আর অঙ্কতে যদি মাইনাস থাকে তাহলে আনসার হবে 4। সিম্পল, কিচ্ছু ভাবতে হবে না। অঙ্কে যদি প্লাস থাকে তাহলে বড়টা হবে, অঙ্কে যদি মাইনাস থাকে তাহলে 4 হবে। মাইনাসটা কোথায়? যে এই জায়গাগুলো যদি মাইনাস থাকে তাহলে আনসারটা আমাদের 4 হতো। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে আনসার কী হলো? 5। বোঝা গেছে? চলো, এইবার হচ্ছে 8এরটা। 8 কি বলছে? 8এর অঙ্কটা ভালো দিয়েছে। বলছে এ বি সি এদের 1/2 1/3 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। ভালো কথা, অংশীদারি কারবার শুরু করেছে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। বা 5 মাস পরে কে তুলছে? এ তুলছে। 5 মাস পরে কে তুলছে? এ তুলছে। ভালো কথা। তাহলে বার্ষিক লাভ যদি 6,740 টাকা হয় তাহলে এর লভ্যাংশ কত? খুব সুন্দর। তাহলে শুধু এর হিসাব করলেই আমার মিটে যাবে। সবার প্রথম কথা, অনুপাতগুলো দিয়েছে কি? 1/2 1/3 1/5। তাহলে এ বি সি কি দিয়ে দিয়েছে? 1/2 1/3 1/5। তাহলে এদের লসাগু কী হবে? 2 3 আর 5-এর লসাগু কত হবে? আচ্ছা, 2 আর 3-এর লসাগু কত হবে? 2 আর 3 হবে, 2 আর 3 6, আর তোমার 5 আছে, তাহলে 6 5 6 তো পরপর দুটো সংখ্যা, তাহলে এলসিএম হবে 30। তাহলে এলসিএম হবে 30। তাহলে আমাদের পরে কী হবে? 30/12, 2 30/2, সেটা হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে 30/2 মানে হচ্ছে 15। আবার 30/3, কারণ এলসিএম দিয়ে ভাগ করতে হবে। 30/3 মানে এলসিএম কত হচ্ছে আমার? এলসিএম না, অনুপাতটা কত হচ্ছে আমার? 10। 3 10 30। 30/5 মানে 5 6 30, এটা আসছে 6। ক্লিয়ার? তাহলে 15:10:6 এই হলো আমাদের A/B/C এর প্লেন অনুপাত। এইবার আমরা হিসাব করব। তাহলে এবার কি বলছে দেখো, যে এই যে এ কি করছে দেখো, এই দুটো নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার যা হয়েছে এ দিয়ে ব্যাপার স্যাপার। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিল। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিল, তাহলে থাকলো কত? দেখো, 1/3 অংশ তুলে নিলে থাকবে কত? 2/3 অংশ থাকবে। সিম্পল কথা। 1/3 অংশ যদি তুলে নেয় তাহলে থাকবে কত? 2/3 অংশ থাকবে। তাহলে কত মাস পরে তুলেছিল? 5 মাস পরে তুলেছিল। এটা খেয়াল রাখবে, কত মাস পরে তুলেছিল এ? না, 5 মাস পরে তুলেছিল। তাহলে 5 মাস তো এই 15 টাকাটা খেটেছিল। টেক্স কিচ্ছু ধরতে হবে না, যেটা অনুপাত আছে সেই ডিজিটটাকে দিয়ে করে দেবে, অঙ্ক নেমে যাবে। ঠিক আছে? এক্স ধরতে গেলেই তোমার টাইম লেগে যাবে। যেটা আবশ্যিক ধরতে হবে সেটা ধরবো, আদারওয়াইজ ধরবো না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 15 গুণ 5 মানে 5 মাস খেটেছে। সিম্পল। এবার দেখো, এইবারে কত টাকা আছে? 2/3 অংশটা। 2/3 অংশটা খাটবে কত বছর? বাকি সময়টা। এবার প্রশ্ন হচ্ছে বাকি সময়টা কত? 5 মাস খেটেছে, বছরের এখানে বার্ষিক হিসাব হয়েছে, বার্ষিক লাভ বলেছে, তার মানে বার্ষিক মানে 12 মাস। 5 মাস খেটেছে, বাকি রয়েছে কত? 7 মাস। তাহলে 7 মাসে অবশিষ্ট টাকাটা খেটেছে। অবশিষ্ট টাকা কত? 2/3। অ্যাকচুয়ালি 15 তো মোট ছিল, তার 2/3 অংশটা খাটবে।
কাটাকুটি করলে 5 মানে 10 হয়ে যাবে। তাহলে এই 10 খেটেছে কতদিন? না 7 মাস খেটেছে। সিম্পল, এটা হচ্ছে এ এর হিসাব। এবার বি এর হিসাব। বি এর হিসাব 10, ও তো কিছু টাকা পয়সা তোলেও নি, কিছুই করেনি। আর সি এর হিসাব কি? 6 গুণ 12। সিও টাকা পয়সা তোলেও নি, কিচ্ছু করেনি। ক্লিয়ার? এইবারে আসো, 5 15 কত? 75, 7 10 70। তাহলে 70 আর 75 যোগ করলে কত হবে? দেখো 70 দুগুণে কত হয়? 140, তার থেকে 5 বেশি, তাহলে আসছে 145। ভালো কথা। 5 6 7 8 9 10, 3 দিয়ে যাচ্ছে না, তার মানে আমরা সব কটা গুণ করে দেবো, তাহলে আমাদের ঝামেলা মিটে যাবে। 120 ইস্টু 6 12 72। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? অনুপাত পেলাম। কি অনুপাত পেলাম? না এইটা হচ্ছে আমাদের অনুপাত, যেটা নাকি আমরা লাভ করব, মানে যেটা আমরা প্রফিট বানাবো, যেটাকে আর কি, মানে প্রফিটটাকে যে অনুপাতে ভাঙবো সেইটা আমরা পেলাম। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? 3টে আনুপাতিক ভাগাহার বার করতে হবে, তার মানে 3টে যোগ করে দেব। তাহলে কত আসছে? 5 আর 2 7, 7 8 9 10 11 12 13 3, হাতে 1 1 2, 337। 337, আর লাভ হয়েছে কত? 6774। তার মানে 337 মানে 6774 না, 6740। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত হবে? না 6 7 4 বাই 3 3 7। ঠিক আছে, তাহলে দেখো 7 2 14, হাতে লাগে 3 2 6 7। এই দেখো মাল্টিপ্লাইড বাই 20, কত দিয়ে গুণ করব? না 20 দিয়ে গুণ করব। ঠিক আছে, কত দিয়ে গুণ করলাম? 20 দিয়ে গুণ করলাম। তাহলে এবার কি করব? হয়ে গেল এই পার্টটা। তাহলে কারটা জানতে চেয়েছে? 8টা। তাহলে একেও আমরা কত দিয়ে গুণ করব? 20 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 0 5 2 10, সাথে 1 4 2 8 1 9, 2 1 2। কত টাকা আসছে? 2900 টাকা। বিষয়টা বোঝা গেল তো? কেন এই জায়গাটা এরকম করলাম? যে 337 কি এলো? আনুপাতিক ভাগাহার এসছে। এই 337 যেটা, 337 মানেই তো মোট লাভটা, কারণ এখানে তো লভ্যাংশের মানে মূলধনের অনুপাতেই লভ্যাংশটা এখানে ভাগ বাটোয়ারা হবে, তাই তো? তাহলে কত আসছে? 337। 337 মানে হচ্ছে 6740। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 20। তাহলে এ কত টাকা পাবে? না 145 গুণ 2 হচ্ছে 290। 290 আর একটা জিরো, যে একটা জিরো আছে সেই জিরোটা বসবে। মাল্টিপ্লাইড বাই কত? 20। ঠিক আছে, এবার যদি বলতো বিয়েরটা বার করতে, এটাকে 20 দিয়ে গুণ করে দিতাম, তাহলে কত হতো? 12 দুগুণে 2400 টাকা। এটাকেও 20 দিয়ে গুণ করে দিতাম, মানে 72 দুগুণে 144, 1440 টাকা। সিম্পলিভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা না। চলো নেক্সট। 9 নম্বর অঙ্কটা কি বলছে? একজন ছাত্রের পরীক্ষা নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 লিখে ফেলেছে, মানে দিয়ে ফেলেছে কাউন্টের সময়। তখন ছাত্রদের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়। ভালো কথা। ক্লাসে কতজন ছাত্র ছিল? 1/2 20 40 জন হবে। দেখেই বলে দেবে 40 জন। কী করে দেখে বলে দিলাম? তোমরাও পারবে, এমন কিছু মহামারী মানে বিশাল ব্যাপার কিছু নয়। সিম্পল ভাবো, 63 থেকে 83 হয়েছে। 63 থেকে 83 হয়েছে, কত বেড়েছে? 20 বেড়েছে। কত বেড়েছে? 20 বেড়েছে। এই যে 20টা বেড়েছে, কতজনের বেড়েছে? আমি জানি না কতজনের বেড়েছে, আমি ধরে নিলাম কিছু একটা, আমি জানি না কতজন আছে এখানে, কিন্তু এটা জানি এই যে যতজন ছিল প্রত্যেকের হাফ করে বেড়েছে, প্রত্যেকের হাফ করে বেড়েছে। তাহলে এমনি সিম্পল সমীকরণ, মানে এই 20-র সঙ্গে 2টা এপাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 20 দুগুণে 40। দেখো কিছু আছে অঙ্কটায়? অ্যাজ সিম্পল, কিচ্ছু নেই। এটা তোকে পরীক্ষার হলে চোখে দেখবে, অঙ্ক নামিয়ে দেবে। নেক্সট, এই অঙ্কটা ভালো অঙ্ক, পিএসসি দেয়, পিএসসির মানে প্রচুর ফেভারিট অঙ্ক এটা। বলছে এক ব্যক্তি 3 মাস রোজগার করেন। ঠিক আছে, এক ব্যক্তি 3 মাস রোজগার করেন, 4 মাস তা ব্যয় করেন। বাহ, ভালো কথা। মানে 3 মাসের যে রোজগার, 3 মাসের যে ইনকাম, সেটা 4 মাসের এক্সপেন্স, এই বলেছে অঙ্কটায়।
যদি বাৎসরিক সঞ্চয় ৪৫,০০০ টাকা হয়, যদি বছরের সঞ্চয় ৪৫ টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? বা বছরের আয় ৪৫, বছরের সঞ্চয় ৪৫,০০০ টাকা। দেখো মেনলি যে কথাটা বলেছে যে 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয় করে। 3 মাসের ইনকাম, 3 মাসের আয় সমান 4 মাসের ব্যয়, এটা বলতে পারবো। 3 মাসের আয় দিয়ে 4 মাস ব্যয় করেন, সিম্পল। এবার যদি বলি আমরা এই যে 4 মাসের ব্যয়, একে আমি 1 বছরে কনভার্ট করব। কেন 1 বছরে কনভার্ট করব? কারণ এখানে বাৎসরিক সঞ্চয় হিসাব বলেছে। তাহলে আমার 12 মাসের ব্যয় কত হবে? 12 মাসের ব্যয় করতে গেলে কি করতে হবে? ইন্টু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করি, একই দোষ করেছিল, একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম? যে 9 মাসের আয় সমান 12 মাসের ব্যয়। এটা বলতে পারবো না? পারবো না। 9 মাসের আয় সমান 12 মাসের ব্যয়। তাহলে 9 মাসের ইনকাম দিয়ে 12 মাস চলছে। বাকি যে 3 মাস আছে, 3 মাসের যে আয়, বাকি যে 3 মাসের আয়, বাকি অ্যাকচুয়ালি তো 12 মাসে ইনকাম করছে, 12 মাসই তো আয় করছে। তাহলে এই যে ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 3 মাসের আয়। এই যে 3 মাসের আয় করছে, এই 3 মাসের আয়টাই হচ্ছে বাৎসরিক সঞ্চয়। কারণ এই 9 মাসের আয়টা তো খরচা হয়ে যাচ্ছে 12 মাস, বাকি যে 3 মাস পড়ে যাচ্ছে, সেই 3 মাসের আয়টাই হচ্ছে বাৎসরিক সঞ্চয়। বাৎসরিক সঞ্চয়। তাহলে সেটা কত? না ৪৫,০০০ টাকা। সেটা কত? ৪৫,০০০ টাকা। তাহলে 1 মাসের আয় কত? এটা ঐকিক নিয়মে করলে 1 মাসের আয় কত হবে? না ৪৫,০০০ ডিভাইড বাই 3, 3 15 45, 3টে 0। ব্যাস, অঙ্ক শেষ। কিছু আছে অঙ্কটায়? সিম্পল ম্যাথ, শেষ। 10এরটা হয়ে গেল। 12, এই 11। 11 কি বলেছে? বলছে একজন ব্যক্তি রাজ্য লটারিতে 60,০০০ টাকা জেতেন। সরকার কর হিসাবে কত কেটে নিলেন? 35% কেটে নিল। তিনি হাতে পান কত টাকা? ভালো কথা, 60,০০০ টাকা ছিল, 35% কেটে নিয়েছে। তাহলে দেখো কতটা, এটা 11। 60,০০০ টাকা ছিল, কত কেটেছে? 35% কেটেছে। তাহলে 35% মানে কত টাকা? 35% মানে অ্যাকচুয়ালি 35% কাটলে সে হাতে পাবে ক টাকা? আমি ধরো বললাম 100 টাকার মধ্যে 20 টাকা কেটে নিচ্ছে, তাহলে হাতে ক টাকা পাবো? 80 টাকা পাবো। একইভাবে 100 টাকার মধ্যে 35 টাকা যদি কেটে নেয়, হাতে পাবো কত? 65 টাকা। তাহলে এই 65%টা পাবে। তাহলে এই দুটো শূন্য কাটবে। তার মানে যাই উত্তর আসুক না কেন, শেষে কিন্তু আমাদের 5 6 30, 3টে 0 হবে অ্যাকচুয়ালি অত খেটে লাভ নেই। 5 6 30-এর 0, হাতে 3, 6 6 36, 5 30, 6 6 39, আর পরে দুটো 0। তাহলে কত হচ্ছে? 39,০০০ টাকা। বোঝা গেল? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? ওকে, 11 হয়ে গেছে। 12 কি করব? ওকে, ঠিক আছে। 12 1/5 যোগ, এটা লিখতে হবে, সরল করতে দিয়েছে সিম্পল, 999 যোগ 494 ডিভাইড বাই 495 গুণিত 99। দেখো এই পার্টটা নিয়ে আমার তো ভাবার কিছু নেই, এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এই পার্টটা অ্যাজ ইট ইজ থাক, কোনো সমস্যা নেই। যোগ 999-এর সঙ্গে 99 গুণ করব, খাটনি করব না। তাহলে 999-এর সঙ্গে 99 গুণ করব, তার মানে 100 - 1 লিখতে পারি আমি, এখানে কোনো সমস্যা নেই।
ক্লিয়ার। আর এখানে আর সঙ্গে যোগ কী হবে, 494 সঙ্গে 99 গুণ হবে। 494 সঙ্গে মানে 494 বা 495 সঙ্গে এই হলো 99 গুণ। এবার বিষয় হচ্ছে এটাকে 100 - 1 করলাম না কেন? একটা কারণে করলাম না, এই দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে। কেন করব তাহলে আমি এটা, খাটনিটা কেন করব? কোনো প্রয়োজন নেই আমার খাটনি করার। তাহলে এখানে কি আসছে, 1/5 যোগ 999 সঙ্গে 100 গুণ করব, 999 সঙ্গে 100 গুণ মানে দুটো শূন্য, আবার 999 সঙ্গে -1 গুণ করব, তার মানে -999। কোনো সমস্যা নেই এখানে। যোগ 494/5, সিম্পল। এবার দেখো এই পার্টটা দেখো আর এই পার্টটা দেখো, এই দুটোকে অ্যাড করব। এই দুটোকে অ্যাড করলে কি হবে দেখো, এটা হবে 1 যোগ হয়ে যাবে, তলায় তো ভগ্নাংশ সেম আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, এটা যোগ করলে 495/5, আর এখানে কাটাকুটি করলে 5 × 9 = 45, 5 × 9 = 45 হয়ে গেল। যোগ 3টে 9, দুটো শূন্য, বিয়োগ 3টে 9, ব্যাস। তাহলে কী রইল, 9 9 9, দুটো শূন্য, যোগ 99 বিয়োগ 999। ভালো করে খেয়াল করে দেখো, এটা বিয়োগ 999 যোগ 99 আছে, বিয়োগ 999 যোগ 99 আছে। এটা পরিষ্কার বুঝতে পারছো, দুটো আলাদা চিহ্ন আছে। দুটো আলাদা চিহ্ন মানে কি হবে, বড়টার চিহ্ন বসবে এবং বিয়োগ হবে। তাহলে 999 থেকে 99 বিয়োগ করলে 900 আনসার হবে। তাহলে হচ্ছে 99900 - 900। সিম্পল ব্যাপার, এখান থেকে 900 বিয়োগ যাবে, তাহলে কি আসবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, দুটো 9, তাহলে 99000। 99000, 99000, অপশান এ 99000। বোঝা গেছে? সিম্পল ম্যাথ ছিল, কোনো সমস্যা কিছু নেই। ওকে, নেক্সট ম্যাথ কী বলেছে? নেক্সট ম্যাথে বলেছে x/y = 4:7 হলে 21x + 2y = 7x + 4y কত হবে? 13, তাই তো? কি বলেছে দেখো, x/y = 4/7, x/y = 4/7। এখান থেকে আমি লিখতে পারবো x = 4y/7। এখানে কারোর কোনো সমস্যা নেই আশা করছি। এবার দেখো 21x + 2y = 7x + 4y। তাহলে 21x কী হবে, 21x, তাই তো? তাহলে 21x এর ভ্যালু কত, 4y/7 + 2y = 7x এর ভ্যালু 4y/7 + 4y। কাটলো 3, তাহলে 3 × 4 = 12, 12 আর 2 = 18। আচ্ছা লিখেই দিই তাহলে সুবিধা হবে। + 2y = 7 7 কাটা, তাহলে 4y + 4y, তাহলে 14y = 8y। y কাটলো, 2 দিয়ে কাটলো 7, 2 দিয়ে কাটলো 4, ঠিক আছে? তাহলে অনুপাত কত হলো, 7:4। অনুপাত কত পেলাম, 7:4। কী আছে, সিম্পল ম্যাথ, কিচ্ছু নেই। তাহলে বলো আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।